প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব বিভিন্ন সরকারি পরীক্ষায় আসবার মতো বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে, এবং সেই 20টি প্রশ্নের উপর বিস্তারিত আলোচনা হবে আজকের ক্লাসে। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন: সংযুক্তা পাণিগ্রাহী, বিখ্যাত নৃত্যশিল্পী সংযুক্তা পাণিগ্রাহী কোন নাচের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওড়িশি। সংযুক্তা পাণিগ্রাহী ওড়িশি নাচের সঙ্গে যুক্ত। সংযুক্ত পাণিগ্রাহী ছাড়াও কেলুচরণ মহাপাত্র এই ওড়িশি নাচের সঙ্গে যুক্ত। আমাদের তারপর আছে মণিপুরী। মণিপুরী নাচের সঙ্গে যুক্ত গুরু বিপন সিনহা, সবিতা মেহতা, নির্মলা মেহতা, দর্শনা কাভেরি প্রমুখ। এরপর আছে কত্থক। কত্থকের সঙ্গে যুক্ত বিরজু মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ, কুমারী কমলা, পণ্ডিত শম্ভু মহারাজ প্রমুখ। সীতারা দেবীকে বলা হয় কত্থকের রানী। এরপর আছে ভারতনাট্যম। ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত রুক্মিণী দেবী, পদ্মা সুব্রমণ্যম, তাঞ্জোর বালা সরস্বতী, বৈজয়ন্তীমালা, লীলা স্যামসন। এটা মূল প্রশ্ন ছিল সংযুক্তা পাণিগ্রাহী কোন নাচের সঙ্গে যুক্ত? উত্তর ওড়িশি। ওড়িশি উড়িষ্যার একটা নৃত্য। প্রশ্ন আসে ওড়িশি কোন রাজ্যের নৃত্য? লিখে দেবে উড়িষ্যা। পরের প্রশ্ন: অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ইংরেজ আমলের একটা বিখ্যাত নীতি অধীনতামূলক মিত্রতা নীতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন বা চালু করেন। লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস যেটা চালু করেছিল সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। আর লর্ড ডালহৌসি যিনি চালু করেছিলেন সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি 1848 সালে লর্ড ডালহৌসি চালু করেন। সত্যবিলোপ নীতি ছাড়াও লর্ড ডালহৌসি ভারতবর্ষে রেলপথ চালু করেছিলেন। তাকে বলা হয় ভারতের রেলপথের জনক। তার সময় উডের ডেসপ্যাচ, বিখ্যাত শিক্ষা বিষয়ক একটা সংস্কার, তার আমলে হয়েছিল। ভারতবর্ষে টেলিগ্রাফ, টেলিফোন এসবই লর্ড ডালহৌসির সময় হয়েছিল। এবার লর্ড কার্জন। লর্ড কার্জন ভারতের ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন। লর্ড কার্জন যিনি 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। বাংলা প্রদেশকে ইনি পূর্ব পশ্চিম দুদিকে ভাগ করেছিলেন। বঙ্গভঙ্গের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এছাড়া তিনি প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ করেন। আমরা পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন: হাল্লা বোল নাটকটি কে রচনা করেন? হাল্লা বোল নাটকটি কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সফদর হাশমি। সফদর হাশমি এই হাল্লা বোল নাটকটি রচনা করেন। এটি প্রকৃতপক্ষে একটি পথনাটিকা। 1989 সালে এই নাটকের অভিনয় চলাকালে এক রাজনৈতিক আততায়ীর হাতে তিনি খুন হন। সফদর হাশমি যিনি হাল্লা বোল নাটকটি রচনা করেছিলেন। উৎপল দত্ত বিখ্যাত অভিনেতা ও নাট্যকার। এই উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক হল টিনের তলোয়ার। টিনের তলোয়ার নাটকের লেখককে উৎপল দত্ত। বাদল সরকার ইনিও একজন বিখ্যাত নাট্যকার। বাদল সরকারের লেখা একটি বিখ্যাত নাটক হলো বাকি ইতিহাস। দীনবন্ধু মিত্র
আমাদের অত্যন্ত পরিচিত একটা নাম, বিখ্যাত নাট্যকার, বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক নাটক নীলদর্পণের রচয়িতা তিনি। তার প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র, যিনি একজন ডাক বিভাগের কর্মচারী ছিলেন। তার দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক, যেটি 1860 সালে প্রকাশিত হয়। 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল, 1860 সালে তার নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল, যেটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হলো, মুসলিম লীগ কত সালে প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1940 সাল। 1940 সালে মুসলিম লীগ প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়। এরপর বাকি সালগুলো একটু দেখে নেব। 1906 সাল। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আধুনিক বাংলাদেশের ঢাকা শহরে। ঢাকার তৎকালীন নবাব সলিমুল্লাহ খান মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এবং আগা খান মুসলিম লীগের প্রথম সভাপতি মনোনীত হন। 1933 সালে প্রথম পাকিস্তান শব্দটি প্রকাশ্যে আসে। কেমব্রিজ ট্রিনিটি কলেজের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 সালে প্রথম 4 পাতার একটি পুস্তিকা নাও অর নেভার, ওই পুস্তিকায় প্রথম পাকিস্তান শব্দটি প্রকাশ্যে আনেন। 1946 সাল। 1946 সালও একটি বিখ্যাত সাল মুসলিম লীগের ক্ষেত্রে। 1946 সালে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় এবং 46 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে মুসলিম লীগ কিন্তু সেই সরকারে যোগদান করেননি। 1946 সালে আরও অনেক কিছু হয়েছিল, যেমন 1946 সালে নৌবিদ্রোহ হয়েছিল, ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল, তেভাগা আন্দোলন হয়েছিল, তারপর গণপরিষদের গঠন হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, সাস এ লং জার্নি বইটির লেখককে? দুর্ভাগ্যবশত এই প্রশ্নটির উত্তর অপশানে নেই, যে কারণে খুশবন্ত সিং লেখা আছে, কিন্তু এটা ভুল উত্তর। সঠিক উত্তর হবে রোহিন্টন মিস্ত্রি। 1991 সালে এই উপন্যাসটি রচনা করেন এবং এই উপন্যাস লেখার কারণে তিনি বুকার পুরস্কার সহ আরও একাধিক পুরস্কার লাভ করেন। কিন্তু 2010 সালে হিন্দু জাতীয়তাবাদী নেতা বাল ঠাকরের পরিবার থেকে অভিযোগ আসার পর মুম্বাই বিশ্ববিদ্যালয়ে এই উপন্যাসটাকে পড়ানো হতো, কিন্তু মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এই উপন্যাসটি সরিয়ে নেওয়া হয়। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, ম্যালেরিয়া রোগ, এটা মশায় কামড়ালে যে রোগটা হয়, এই ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হবে রোনাল্ড রস একজন ইংরেজ বিজ্ঞানী, কিন্তু তিনি কলকাতায় বসেই এই কর্ম সাধন করেন, কলকাতায় বসেই তিনি এই আবিষ্কার করেন। এই জন্য তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ইনি একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। আমরা সকলেই জানি ইনি কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মেন্ডেল নামটা আমরা জীবনবিজ্ঞানে পড়েছি। ইনি বংশগতিবিদ্যার জনক হচ্ছেন মেন্ডেল। লুই পাস্তুর যিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, এটার নাম র্যাবিস ভাইরাস, সেই ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। পরের প্রশ্ন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটির লেখককে? অর্থাৎ এক অজানা ভারতীয়র আত্মজীবনী। এই বইটির লেখক হচ্ছেন
নীরজ চন্দ্র চৌধুরী, যিনি এনসি চৌধুরী নামে বিখ্যাত এবং তার আত্মজীবনী ছিল একেলা। তিনি এই অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক। মকবুল ফিদা হোসেন, ইনি একজন বিখ্যাত চিত্রকর, বিতর্কিত চিত্রকর, যিনি সিনেমাও পরিচালনা করেছেন জীবনে একটি, যার নাম ছিল গজগামিনী। ইনি ভারতবর্ষের নাগরিক হলেও ইনি ভারতবর্ষ থেকে বিতাড়িত হওয়ার পর ইনি কাতারের নাগরিকত্ব নেন এবং লন্ডনে মারা যান। আর কে নারায়ণ, ইনিও একজন বিখ্যাত সাহিত্যিক। ইনার লেখা একটি বিখ্যাত সাহিত্যকর্ম হলো দ্য মালাগুড়ি ডেজ। আর সলমান রুশদি, ইনিও সাহিত্যিক, ইনার লেখা বিখ্যাত বই মিডনাইট চিলড্রেন। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মরুস্থলী। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলে মরুস্থলী। মরুস্থলী কথাটির অর্থ হলো মৃতের দেশ। মরুস্থলী অর্থ মৃতের দেশ। মরীচিকা। মরীচিকা হচ্ছে একটা মরুভূমিতে সৃষ্টি হওয়া একটা জিনিস, যেটা আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে তৈরি হয়। গৌর বায়ুর ক্ষয়কার্যের ফলে এটি তৈরি হয়। এটি দেখতে ছাতার মতো একটা ভূমিরূপ হচ্ছে গৌর, যেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। বারখান হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, যেটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে অর্ধচন্দ্রাকৃতি যে ভূমিরূপ গঠন হয় তাকে বলে বারখান। আমরা পরের প্রশ্নে চলে আসব। ইন্ডিকা একটা বিখ্যাত বই ইতিহাস জানার জন্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এই ইন্ডিকা বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মেগাস্তিনিস, বিখ্যাত গ্রিক পর্যটক, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে এসেছিলেন। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস সিংহাসনে বসার পর তার মেয়ের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়, মেয়ে হেলেনের সঙ্গে। এরপরই চন্দ্রগুপ্ত মৌর্যর রাজসভায় তিনি মেগাস্তিনিসকে পাঠান। মেগাস্তিনিসেরই লেখা বিখ্যাত বই দ্য ইন্ডিকা। মেগাস্তিনিসকে বলা হয় ভারতের ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, কিন্তু ভারতের ইতিহাসের জনক বলা হয় মেগাস্তিনিসকে। বিখ্যাত গ্রিক পর্যটক ছিলেন তিনি। যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময় ভারতবর্ষে এসেছিলেন, যার লেখা বিখ্যাত বই ফোকিও কিং। সাং, যিনিও একজন চৈনিক পর্যটক, যিনি চীন দেশ থেকে ভারতে এসেছিলেন, তার লেখা বিখ্যাত বই ইউকির লেখা সাংয়ের। বাণভট্ট কোনো পর্যটক ছিলেন না, ইনি ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্টের লেখা বিখ্যাত বই হচ্ছে হর্ষচরিতের লেখককে বাণভট্ট। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হচ্ছে, ব্যোমকেশ বক্সী চরিত্রটি কার সৃষ্টি? বাংলা সাহিত্যের একটা বিখ্যাত গোয়েন্দা চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী। এই চরিত্রটির সৃষ্টিকর্তা হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ, যার স্ত্রীর নাম সত্যবতী এবং সহকারীর নাম অজিত, যিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত গোয়েন্দা, যে নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতে ভালোবাসেন। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন নামকরা সাহিত্যিক, যার আসল নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায়। তার বিখ্যাত উপন্যাস হলো পুতুল নাচের ইতিকথা, যেখানে শশী ও কুসুম দুটো বিখ্যাত চরিত্র আছে, যেটা তিনিই সৃষ্টি করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক, যাকে লাল মাটির লেখক বলা হয়, যিনি বাংলা সাহিত্যের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন
1966 সালে তার গণদেবতা উপন্যাসের জন্য। গণদেবতা উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে প্রথম তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এই উপন্যাসের জন্য। এছাড়া তার বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাকের উপকথা। বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ও একজন বিখ্যাত নামকরা সাহিত্যিক, যিনি বনফুল ছদ্মনামে লিখতেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? উত্তর হবে বনফুল। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন ভারতের সংবিধান থেকে। প্রশ্ন: সংবিধানের কত নম্বর ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 360 নম্বর ধারায়। ভারতের সংবিধানের 360 নম্বর ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ভারতের সংবিধানে মোট 3টি জরুরি অবস্থার কথা বলা হয়েছে। প্রথম 352 নম্বর ধারা হলো যেটা কোনো জাতীয় জরুরি অবস্থা, কোনো বৈদেশিক আক্রমণ বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এখনও পর্যন্ত ভারতবর্ষে মোট 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 1962 সালে চীন যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে আভ্যন্তরীণ গোলযোগের জন্য। 356 ধারা কোনো রাজ্যের পরিকাঠামো ভেঙে পড়লে রাষ্ট্রপতি সেই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সেটা 356 নম্বর ধারা অনুযায়ী হয়। এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যে একাধিকবার, কোনো রাজ্যে কম বেশি ধারা হয়েছে, কিন্তু অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতবর্ষে এখনও একবারও জারি হয়নি। আমাদের পরবর্তী প্রশ্ন অরণ্যের অধিকার। একটা বিখ্যাত সাহিত্য অরণ্যের অধিকার। এই অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা? উত্তর মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী একজন নামকরা সাহিত্যিক, যিনি সুমিত্রা দেবী ছদ্মনামে লিখতেন। তিনি ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের স্ত্রী। এই মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার। এছাড়াও তিনি 1084 মা সহ একাধিক বিখ্যাত উপন্যাস লিখেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের অত্যন্ত পরিচিত একজন সাহিত্যিক, যিনি কশ্চিৎ প্রৌঢ় ছদ্মনামে লিখতেন, তিনি অরণ্য, জল, এই সমস্ত বিষয় নিয়ে, সমুদ্র, সাগর, এই সমস্ত বিষয়ই তার লেখার বিষয়বস্তু ছিল বেশিরভাগ ক্ষেত্রে। তিনি অনেক উপন্যাস লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে আরণ্যক, পথের পাঁচালী, ইসামতি, আদর্শ হিন্দু হোটেল। এই সমস্ত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, আগেই বলেছি, মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রবোধ বন্দ্যোপাধ্যায় যার আসল নাম, তার লেখা বিভিন্ন উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মা নদীর মাঝি, যেখানে কুবের, মালা, ধনঞ্জয় প্রমুখ চরিত্রদের দেখা মেলে। এছাড়া পুতুল নাচের ইতিকথা। নবনীতা দেবসেন, অমর্ত্য সেনের স্ত্রী নবনীতা দেবসেনও একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? ভারতের সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। যখন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল তখন মৌলিক অধিকার ছিল 7টি। এই মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকারের কথা থাকলেও 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এখন সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনগত অধিকার। 10টি। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের কথাও উল্লেখ আছে, যেটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যখন ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন মৌলিক অধিকারের সংখ্যা ছিল 10টি। এখন মৌলিক অধিকারের সংখ্যা
মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। মৌলিক কর্তব্যগুলি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল, আর মৌলিক অধিকারগুলো আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি, মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। কিন্তু শুরুতে মৌলিক কর্তব্য ছিল 10টি এবং মৌলিক অধিকার ছিল 7টি। আমরা পরের প্রশ্নে চলে আসব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মধ্যযুগের কোন শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বলবান। বলবান প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন। বিন তুগলক, যার আসল নাম যুবরাজ জুনা খাঁ, যাকে হিন্দুস্থানের পাগলা রাজা নামে পরিচিত, এই বিন তুগলক খুব শিক্ষিত ছিলেন। বিন তুগলক, যিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং দেবগিরির নাম দিয়েছিলেন দৌলতাবাদ। আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি তার শ্বশুর তথা কাকা জালালউদ্দিন খলজিকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তিনি দিল্লির প্রথম সুলতান ছিলেন যিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন এবং বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন প্রথম আলাউদ্দিন খলজি, এবং প্রজাদের জন্য প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন। পরবর্তীকালে শেরশাহ এটা অনুকরণ করেছিলেন এবং দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজির তৈরি। ইলতুৎমিশ, যিনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা। ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। তিনি প্রথম খলিফার অনুমোদিত সুলতান ভারতবর্ষে। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মৌর্য বংশ, যেটি চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিলেন ধননন্দকে হত্যা করে, সেই মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক, যিনি তার শতাধিক ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এবং নাম হয়েছিল তার চণ্ডাশোক। এবং তার সিংহাসনে বসার কয়েক বছর পর তিনি কলিঙ্গ রাজ্য অভিযান করেন এবং সেই অভিযানের পর তিনি জয়লাভ করেন। জয়লাভ করার পর তিনি যুদ্ধক্ষেত্রে পরিদর্শন করতে গিয়ে হতাহত মানুষ দেখে তার বিবেকের পরিবর্তন হয় এবং তিনি উপগুপ্ত নামে এক বৌদ্ধ ভিক্ষুর কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার নাম তিনি এবং চণ্ডাশোক থেকে তিনি ধর্মাশোকে পরিণত হন এবং তিনি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটে পরিণত হন এবং তিনি পশুদের জন্য হসপিটাল, পথিকদের জন্য রাস্তায় বিশ্রামের জন্য গাছ লাগান, আরও অনেক কাজ করেছিলেন। তার শিলালিপি থেকে এসব আমরা জানতে পারি। আর এই কলিঙ্গ যুদ্ধ, যেটা খ্রিস্টপূর্ব 261-তে হয়েছিল অশোকের সময়, এটি দয়া নদীর তীরে হয়েছিল। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান এবং অশোকের পিতা। বৃহদ্রথ মৌর্য, ইনি ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। এরপর পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1761 সালে। 1761 সালে আফগান ও মারাঠাদের মধ্যে এই পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। মারাঠাদের পক্ষে সদাশিব রাও ও বিশ্বাস রাও এই যুদ্ধ করেছিলেন এবং আফগানদের পক্ষে আহমদ শাহ আবদালি এই ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং এই যুদ্ধে আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করেন। 1576 সালে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে, যেটি হলদিঘাটের যুদ্ধ। আকবরের সেনাপতি মানসিংহের সঙ্গে মেবারের সিসোদিয়া বংশের রানা প্রতাপের এই যুদ্ধ হয়। এই যুদ্ধে মুঘলরা জয়লাভ করেন
রানা প্রতাপ পরাজিত হয় এবং এই যুদ্ধে পরাজিত হওয়ার পর রানা প্রতাপ তার প্রিয় চেতক নামক ঘোড়ায় চড়ে জঙ্গলে পালিয়ে যান, কিন্তু শেষ দিন পর্যন্ত সে মোগলদের বর্ষতা স্বীকার করেনি। 1556, এটাও একটা বিখ্যাত যুদ্ধ সাল। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধে ভৈরব খান নেতৃত্বে আকবর জয়লাভ করেন। আর 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, 1855 সালে সংগঠিত হওয়া সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিধুহ কানু। সিধুহ কানু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। বিষ্ণুচরণ বিশ্বাস, ইনিও একটি বিদ্রোহের নেতা ছিলেন। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এরা ছিলেন নীল বিদ্রোহের নেতা। এই নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে এবং সেই বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। বিরসা মুন্ডা একটা অত্যন্ত পরিচিত আমাদের কাছে নাম। বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। যিনি তিতুমির নামে পরিচিত হলেও যার আসল নাম ছিল মীর নিসার আলী, যাকে বারাসাত বিদ্রোহের নেতা বলা হয়। অ্যাকচুয়ালি ওটা ছিল ওয়াহাবি আন্দোলন এবং এই মীর নিসার আলীর নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন হয়েছিল বারাসাতে এবং মীর নিসার আলী বা তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এবং এই যুদ্ধে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে গেছিল এবং যুদ্ধের পরাজিত হওয়ার পর তিতুমিরের সেনাপতি গোলাম মাসুমকে বাঁশের কেল্লায় ফাঁসি দেওয়া হয়। আমরা পরের প্রশ্নে চলে আসব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সবচেয়ে বড় অন্তর্দেশীয় জলাশয়ের নাম কি? পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় জলাশয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় জলাশয়, যার আয়তন 1,43,000 বর্গ মাইল বা 3,71,000 বর্গ কিলোমিটার। এই জলাশয়টি 5টি দেশের সীমানা সঙ্গে যুক্ত। এই 5টি দেশ হলো ইরান, রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। এই 5টি দেশের সীমানার সঙ্গে যুক্ত ক্যাসপিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ বা অন্তর্দেশীয় জলাশয়। টিটিকাকা হ্রদ, এটিও একটি হ্রদ। এটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদ। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ হলো টিটিকাকা। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত একটি হ্রদ, যেটি একটি লবণাক্ত হ্রদ এবং ভারতবর্ষের মধ্যে অবস্থিত বৃহত্তম লবণাক্ত হ্রদ বা বৃহত্তম হ্রদ এই সম্বর হ্রদ। মরুসাগর বা ডেড সি, এটা হচ্ছে ইসরায়েল ও জর্ডনের মাঝখানে অবস্থিত একটি সাগর, যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে লবণাক্ত সাগর। এই জন্য একে ডেড সি বা মৃতের সাগর বলা হয়, কারণ এখানে কোনো প্রাণী জীবিত থাকে না এই সাগরের মধ্যে। আমাদের পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহানদী। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। মহানদী ভারতবর্ষের একটা নামকরা নদী। এই হীরাকুদ বাঁধ মহানদী নদীর উপর অবস্থিত এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং হীরাকুদ বাঁধটি হলো ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম বাঁধ। হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপরে অবস্থিত। কৃষ্ণা একটা বিখ্যাত নদী, যে নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত কোন নদীতে?
কৃষ্ণা নদীতে এবং এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ। দামোদর একটা বিখ্যাত নদ। এটা দামোদর কিন্তু নদী নয়, নদ। এই দামোদর নদের উপর বরাকর বাঁধ, পাঞ্চেত বাঁধ প্রভৃতি বাঁধ অবস্থিত। শতদ্রু বা সুটলেস এটি ভারতবর্ষের একটি বিখ্যাত নদী এবং এই নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ অবস্থিত। ভাকরানাঙ্গাল ভারতবর্ষের একটা বহুমুখী নদী পরিকল্পনার উদাহরণ। এই ভাকরানাঙ্গাল বাঁধটি শতদ্রু নদীর উপর অবস্থিত। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। কোন নদী সাংপো ও দিহং নামে পরিচিত? একটা নদী আমরা অন্য নামে চিনি, কিন্তু সেই নদীটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সেটা কোন নদী? যেমন সাংপো ও দিহং। উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র একটি বিখ্যাত নদী, যেটি তিব্বতে সাংপো নামে পরিচিত, অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত, আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। গঙ্গা হচ্ছে ভারতবর্ষের প্রধান নদী। রাজা ভগীরথ এই নদীটা হিন্দু পুরাণ অনুসারে রাজা ভগীরথ এই নদীটি এনেছিলেন বলে এই নদীর আর এক নাম ভাগীরথী, এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এটি হুগলি নদী নামে পরিচিত। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের একটা বিখ্যাত নদী। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এই নদীটিকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। তিস্তা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের একটি নামকরা নদী, যাকে ত্রাসের নদীও বলা হয়। ত্রাসের নদী হলো তিস্তা। এই তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই এবং বাম দিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত। তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে এবং ডুয়ার্স শব্দের অর্থ দরজা। আজকের ক্লাস এই পর্যন্ত। কেমন লাগছে ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে জানালে, লাইক দিলে আমি উৎসাহিত হব পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করে তৈরি করবার জন্য। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। আজ আর নয়, এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থেকো।